আসসালামু আলাইকুম। জেনারেলস একাডেমির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এসএসসি এবং এইচএসসি অর্থাৎ কমার্সে যারা আছেন, কমার্সের শিক্ষার্থীর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করব। আচ্ছা, জাবেদা জাবেদা কি বা জাবেদার বিস্তারিত বিষয় আজকে শেখার চেষ্টা করব আমরা। জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। পরীক্ষায় এমসিকিউ হতে পারে, হিসাবের প্রাথমিক বই কি? জাবেদা। জাবেদা হিসাব চক্রের তৃতীয় ধাপ। এমসিকিউ হতে পারে, হিসাব চক্রের তৃতীয় ধাপ কি? জাবেদা। জাবেদা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। পরীক্ষা এমসিকিউ হতে পারে, কোনটি করা বাধ্যতামূলক নয়? জাবেদা। জাবেদা শব্দটি প্রাচীন ফরাসি শব্দ যার শব্দ থেকে আসছে। তাহলে যার শব্দ থেকে কে আসছে? জাবেদা। অর্থাৎ জাবেদা শব্দটি এটি ফরাসি শব্দ থেকে আসছে, যার শব্দের অর্থ দিন বা দিবস। অর্থাৎ জাবেদা শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস। তাহলে আমরা জানলাম জাবেদাকে হিসাবের কি বলা হয়? প্রাথমিক বই। হিসাবের প্রাথমিক বই কি? জাবেদা। যে কোনোভাবে এমসিকিউ আসতে পারে। জাবেদা হিসাব চক্রের কততম ধাপ? তৃতীয়তম। জাবেদা প্রস্তুত করা কি নয়? বাধ্যতামূলক নয়। কোন শব্দ থেকে আসছে? ফরাসি শব্দ, যার শব্দের অর্থ কি? দিন বা দিবস। আশা করি বুঝছেন। কিছুদিন আগে কোন একটি স্কুলে প্রশ্ন হয়েছে, হয়তো বা কলির রহমানের প্রশ্ন হয়েছিল। এই প্রশ্নটা আসছিল, যার শব্দের অর্থ কি? আসলে কলির রহমান না, যে কোনো জায়গায় যে কোনো বোর্ডে এই প্রশ্নগুলো আসতে পারে। এগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা, এবার হচ্ছে জাবেদা কাকে বলে? একটি প্রতিষ্ঠানে প্রতিদিন বা দিবসে যে লেনদেনগুলো সংগঠিত হয় সেগুলো যে বইয়ে লেখা হয় এটাকে জাবেদা বলে। তার মানে একটি প্রতিষ্ঠানে বা প্রতিদিন বা দিবসে যে লেনদেনগুলো সংগঠিত হয় ওই লেনদেনগুলোকে তারিখের ক্রম অনুসারে ডেবিট ক্রেডিট অনুসারে লেখাকে জাবেদা বলে। আমরা সহজ করে বলতে গেলে একটা প্রতিষ্ঠানে কতগুলো লেনদেন হয় ওই লেনদেনগুলো আমরা যে বইয়ে লিখি ওইটা হচ্ছে জাবেদা বই। জাবেদার একটা নমুনা চক: তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অর্থাৎ আমাদের যদি বলে জাবেদা তৈরি করো, তখন আমরা হচ্ছে এভাবে করব: তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং হচ্ছে ক্রেডিট টাকা। এবার জাবেদাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। তো জাবেদাকে কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে আবার কিন্তু 6 ভাগে ভাগ করছে। আমরা দেখি, এই যে লিখছে বিশেষ জাবেদা 6টি। বিশেষ জাবেদাকে কয় ভাগে ভাগ করছে? 6 ভাগে: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। প্রথমে ক্রয় জাবেদা। প্রশ্ন তো স্যার ক্রয় জাবেদা মানে কি? অর্থাৎ একটি প্রতিষ্ঠানে কতগুলো বাকি লেনদেন হয় না বা দ্বারা লেনদেন হয় না? প্রতিষ্ঠানে যে সকল লেনদেনগুলো বাকিতে হয়েছে সেগুলো যে বইয়ে লেখা হয় তাকে ক্রয় জাবেদা বলে। দেখো, বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় জাবেদা লিপিবদ্ধ করতে হয়। এক কথায় বলতে গেলে আমার প্রতিষ্ঠানে যে সকল লেনদেন বাকিতে ওগুলো হচ্ছে আমরা ক্রয় জাবেদা লিখব। নোট, নগদে পণ্য বা সম্পদ ক্রয় আসবে না। মনে করো আমি একটা বাকিতে আসবাবপত্র কিনলাম, তুমি মনে মনে বলতে পারো স্যার এটা তো বাকিতে। যখন ম্যাথ করবো তখন দেখবা স্যার আসবাবপত্র এটা আসে না কেন? আসলে ক্রয় জাবেদার মধ্যে কোনো সম্পদ আসবে না, জাস্ট পণ্যগুলোই আসবে। মনে রাখবা এখানে কোনো সম্পদ লিপিবদ্ধ হবে না। আর কতগুলো বিষয় আছে, পিরিয়ডিক সিস্টেম, পারপেচুয়াল সিস্টেম, বড় ক্লাসে গেলে বুঝতে পারবে এগুলো। আচ্ছা, এদিক দিয়ে না যাই, আমরা জাস্ট এতটুকু মনে রাখি, ক্রয় জাবেদা মানে বাকিতে ক্রয়গুলো লিখব। এরপর হচ্ছে বিক্রয় জাবেদা। সেম টু সেম
আগের মতো। বিক্রয় জাবেদা মানে হচ্ছে বাকিতে বিক্রয়গুলো, মানে আমার প্রতিষ্ঠানে যতগুলো লেনদেন বাকিতে হয়েছে সেগুলো যে বইয়ে লিখবো সেটা হচ্ছে বিক্রয় জাবেদা। দেখো বাকিতে পণ্য বিক্রয় করলে বিক্রয় জাবেদা লিপিবদ্ধ হবে, তাহলে ক্রয় জাবেদা গেছে, বিক্রয় জাবেদা গেছে। এবং হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। প্রশ্ন হচ্ছে স্যার ক্রয় ফেরত জাবেদা মানে কি? আচ্ছা মনে করো আমি একটা দোকান থেকে 5টি কলম নিলাম, নেওয়ার পর বাসায় এসে দেখি ওইখান থেকে 2টা নষ্ট, তা আমি কি করে রাখবো? না, আমি কি করে ফেরত দিয়ে আসবো? অর্থাৎ কোনো জিনিস দোকান থেকে কেনার পর যদি কোনো কারণে সেগুলো আমরা আবার ফেরত দিয়ে আসি, ওইগুলোকে বলা হয় ক্রয় ফেরত। ওইগুলো হচ্ছে ক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ হবে। সহজ করে বলতে গেলে কোনো জিনিস কিনলাম, সেগুলো আবার গিয়ে ফেরত দিয়ে আসলাম, এগুলো আমরা ক্রয় ফেরত জাবেদা লিখবো। আমরা যখন এগুলো ম্যাথ করবো তখন ক্লিয়ার বুঝতে পারবো। এগুলো বেসিক ক্লাসগুলো জাস্ট আমি বলতেছি, শুনবা, লিখবা, যা বলি বোঝার চেষ্টা করবা। ম্যাথে গেলে বুঝতে পারবো আমি এই যে এগুলো বলছি, এগুলো ব্যাখ্যাগুলো তখন ম্যাথে গেলে আরও বিস্তারিত পাবো। মানে আমরা এখন জানলাম ক্রয় জাবেদা মানে হচ্ছে বাকিতে ক্রয়গুলা, বিক্রয় জাবেদা মানে হচ্ছে বাকিতে বিক্রয়গুলা, আর ক্রয় ফেরত মানে বাকিতে কিনছি সেগুলো আবার ফেরত দিয়েছি, এগুলো হচ্ছে ক্রয় ফেরত জাবেদা আসবে। এবার বিক্রয় ফেরত, সেম স্যার একই জিনিস, একটা জিনিস বিক্রি করলাম, কোনো কারণে ওই জিনিসগুলো আবার আমার কাছে আসছে, তাহলে কোনো জিনিস বিক্রি করার পর যদি আবার সেগুলো ফেরত আসে ওগুলোকে বলা হয় বিক্রয় ফেরত জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা মানে কি? যেগুলোর মাধ্যমে নগদ টাকা আসছে এটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, আর যেগুলোর মাধ্যমে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে এটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা মানে আমার কাছে টাকা আসছে সেগুলা, আর নগদ প্রদান মানে আমার কাছ থেকে টাকা চলে গেছে সেগুলো। আশা করি বুঝছেন, যদি বুঝতে না পারেন তাও আমাকে জানান, কমেন্ট করে জানান, বা আমার সাথে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বলবেন স্যার এই জিনিসটা একটু আবার বলবেন। আমি চেষ্টা করবো আপনাকে যদি আমার সময় থাকে জিনিসটা আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা এরপর হচ্ছে প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা হচ্ছে 6টি: প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, সংশোধনী জাবেদা এবং হচ্ছে অন্যান্য জাবেদা। আচ্ছা তাহলে আমরা কি বলছি? প্রকৃত জাবেদা হচ্ছে 6টি: প্রারম্ভিক, সমাপনী, সমন্বয়, সংশোধনী এবং হচ্ছে অন্যান্য। এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা হিসাব বিজ্ঞানে যতগুলো ম্যাথ করব এই জিনিসটা খুব বেশি আমাদের প্রয়োজন আসে। আগেও বলছি, আজকে আবার বলতেছি, সম্পদ এবং হচ্ছে ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট, যদি হ্রাস পায় ক্রেডিট, আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় ক্রেডিট, হ্রাস পায় ডেবিট। তাহলে আমরা এই 2টা রুলস মনে রাখবো। সম্পদ এবং ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, মানে ওইটার বিপরীত। আচ্ছা আচ্ছা এবার কাঠামোগত আকার দিক থেকে জাবেদা 2 প্রকার। জাবেদা কয় প্রকার এটা জানার দরকার নাই, জাস্ট আমরা জানবো একটা জিনিস এমসিকিউর জন্য। এখানে দিছে সরল দাখিলা, মিশ্র দাখিলা। অনেক সময় এমসিকিউতে এগুলো আসে, আসলে এসিতে এগুলো আসে না। প্রশ্ন যদি কঠিন করে তখন এগুলো দেখবা, এগুলো হচ্ছে এসিতে আসে, অর্থাৎ আপনারা যখন কলেজে যাবেন তখন এগুলো পাবেন। এটা হচ্ছে সরল দাখিলা, একটা হচ্ছে মিশ্র দাখিলা। আমি সহজ করে বলতে চাই, যেখানে একটা ডেবিট একটা ক্রেডিট এগুলো হচ্ছে সরল দাখিলা। যেখানে একাধিক হিসাব, মনে করো এই যে যেমন দেখো নগদান হিসাব ডেবিট, দানাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট, মানে এক কথা হচ্ছে 2-এর অধিক হিসাব, সেগুলো হচ্ছে মিশ্র দাখিলা। শেষ, আর কোনো কথা না। এই যে পুরো একটা পেজের পড়া হচ্ছে এটা, একটা ডেবিট একটা ক্রেডিট, এটা হচ্ছে সরল দাখিলা। 2-এর অধিক থাকলে এগুলো হচ্ছে মিশ্র দাখিলা। দেখো যে জাবেদায় একটি মাত্র ডেবিট ও একটি মাত্র ক্রেডিট পক্ষ থাকবে তাই সরল দাখিলা। আমি আগেই বলে ফেলছি। যে জাবেদায় একাধিক হিসাব কার্ড থাকবে তাই মিশ্র দাখিলা। এতটুকু রাখতে হলে হয়েছে। যেমন দেখো পণ্য বিক্রয় করলে জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, একটা ডেবিট একটা ক্রেডিট। এটা কোন দাখিলা? এটা সরল দাখিলা।
নগদ ডেবিট, দানাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। এখানে কয়টা হিসাব? 3টা, মানে 2 এর অধিক। এটা কি থাকিলা? মিশ্র থাকিলা। আশা করি বুঝছেন। এগুলো আসলে অনেকজন জানেও না, আজকে প্রথম শুনছে আমার মনে হয়। আপনারা অনেকজন যারা অ্যাকাউন্টিং আপনাদের অ্যাসাইনমেন্টে পড়তেছেন, আপনারা আমার মনে হয় এটা শুনেন না, আজকে শুনছেন। কে কে আজকে নতুন শুনছেন কমেন্ট করে জানাবেন। আচ্ছা, বাট্টা শব্দের অর্থ হচ্ছে ছাড় দেওয়া। বাট্টা মানে কি? ছাড় দেওয়া, মানে ডিসকাউন্ট। বাট্টা হচ্ছে 2 প্রকার, এটা হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা। এটা কারবারি, একটা হচ্ছে নগদ। স্যার প্রশ্ন তো স্যার কারবারি বাট্টা মানে কি? আমি বইয়ের ভাষা না বলে বুঝার সাথে বলতে পারি, দোকান থেকে জিনিস কেনার সময় যেই কম টাকা নেওয়া হয় তাকে বলে কারবারি বাট্টা। এই যে আপনারা বুঝার স্বার্থে বলে আর কি, দোকান থেকে জিনিস নেওয়ার সময় যেই কম টাকা দেওয়া হয় বা নেওয়া হয় এগুলোকে বলা হয় কি বাট্টা? কারবারি বাট্টা। যেমন দেখো, ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টা জড়িত তাকে কারবারি বাট্টা বলে। কারবারি বাট্টা হিসাব অন্তর্ভুক্ত হয় না চাপাদ্দি। রিফাতের নিকট হতে 7.5% বাট্টায় পণ্য ক্রয়। দোকান থেকে জিনিস কিনলাম, দোকানদার আমারে বলছে আপনি 7.5% কম দেন। 10,000 টাকা জিনিস কিনলাম, দোকানদার বলছে আপনি আমাকে 1,000 টাকা কম দেন। কিনছিলাম কয় টাকার? 10,000 টাকার। দোকানদারকে দিছি কয় টাকার? 9,000 টাকা। দিনাই কয় টাকা? 1,000 টাকা। এই যে যেটা 1,000 টাকা দিনাই, এটা হচ্ছে কারবারি বাট্টা। মিলে গেছে। দোকান থেকে জিনিস কেনার সময় যেই কম টাকা দেওয়া হয় ওইটাকে বলা হয় কি বাট্টা? কারবারি বাট্টা। আচ্ছা, নগদ বাট্টা। স্যার নগদ বাট্টা মানে কি? নগদ বাট্টা মানে হচ্ছে, মনে করো তোমার একটা বন্ধু আছে, হ্যাঁ, তুমি তোমার বন্ধুকে টাকা ধার দিছো। কয় টাকা ধার দিছো? অনুমান 100 টাকা ধার দিছো। কয় টাকা? 100 টাকা। তো ওর থেকে অনেকবার টাকাগুলো কুষ্ট বলছে, ভাই আমার টাকাগুলো দাও দাও। ও দিবে দিবে বলে কিন্তু দেয় না, ঘুরাই। মানে প্রতিদিন দে, এরকম আমার কাছে অনেকজন আছে। মানে আমি অনেকজন থেকে টাকা পাচ্ছি, কল দিই, কল আর রিসিভ করে না, শেষ, পাওয়া যায় না। বা কালকে দিব, পরশু দিব, 1 সপ্তাহ পর দিচ্ছি, 10 তারিখ দিচ্ছি, 12 তারিখ দিচ্ছি, এরকম বলে। তো লাস্টে আমি ওর থেকে যে 100 টাকা পাই, তো ওরে বলছি ভাই তুই আমারে 70 টাকা দে। তাহলে টাকা পেতাম কত? 100, নিচি কত? 70, নিনাই কত? 30। যে 30 টাকার নিনাই, এটা হচ্ছে বাট্টা। প্রশ্ন হচ্ছে কি বাট্টা? এটা হচ্ছে নগদ বাট্টা। তা দেখো, অনেকজন মনে করছে স্যার দুইটা তো একই ধরনের। না, একই ধরনের না স্যার। দেখো, একটা হচ্ছে দোকান থেকে জিনিস কেনার সময় যে ছাড় দিছে এটা হচ্ছে কারবারি। আর বন্ধু বন্ধু বা মানুষে মানুষে দেনা পাওনা পুনঃনিষ্পত্তি করার সময়, মানে আগের টাকা পাচ্ছি বা আমার থেকে পাচ্ছে, এরকম দেনা পাওনা পুনঃনিষ্পত্তি করার সময় যেই কম টাকা দেওয়া হয় বা নেওয়া হয় সেটা হচ্ছে নগদ। আচ্ছা, যদি বুঝছেন প্রশ্ন থাকলে বলবেন। আচ্ছা, এটা হচ্ছে আমার লিখা অ্যাকাউন্টিং ম্যাজিক বই। তোমরা যারা বইটি সংগ্রহ করতে চাও, বইটি স্যার কেন সংগ্রহ করব? প্রশ্ন আছে একটা মনে মনে। স্যার আমাদের স্কুল কর্তৃক একটা বই দিচ্ছে ফ্রিতে, আবার আপনার বইটা, আমার বইয়ের দাম হচ্ছে 190 টাকা। স্যার আপনার বইটা কেন সংগ্রহ করব? আমি চেষ্টা করছি আমার মতো করে, মানে অর্থাৎ আমি ক্লাসের যে বিষয়গুলো আপনাদেরকে পড়াচ্ছি, আমি চেষ্টা করছি এগুলো আমার মতো করে গুছিয়ে আলোচনা করার জন্য বা উপস্থাপন করার জন্য। অর্থাৎ আমি যে বিষয়গুলো ক্লাসে করাই এগুলো সবগুলো আমার বই থেকে করাই। তোমরা যদি প্রয়োজন মনে করো বইটা সংগ্রহ করতে পারো। আর কেউ যদি চাই ফ্রিতে প্রিন্ট নিতে পারো। এই বইয়ের সম্পূর্ণ PDF আমার কাছে আছে, চাইলে সংগ্রহ করতে পারবে এটা কারো প্রয়োজন হলে। আর তোমরা যারা আমার সবগুলো ক্লাস সিকোয়েন্স আকারে পেতে চাও, একটার পর একটা সিরিয়াল, তোমাদের কিন্তু কোর্সে ভর্তি হতে হবে। কিছু ক্লাস ফ্রি দিই, কিছু ক্লাস হচ্ছে আরও পেইড কোর্সে থাকে আর কি। আমাদের কোর্স ফি ছিল 2,000 টাকা। সবার কথা চিন্তা করে ওই কোর্স ফি করিয়েছি মাত্র 499 টাকা। তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও যোগাযোগ করো আমার এই নাম্বারে। ইনশাল্লাহ 499 টাকা পেমেন্ট করার পর বিকাশে আমি তোমাকে আমার পেইড কোর্সে ইনশাল্লাহ ভর্তি করে দেবো। আচ্ছা, এবার আমরা একটু আগে বলছি না জাবেদাকে 2 ভাগে ভাগ করছে, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে আবার 6 ভাগে ভাগ করছে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। এই যে ক্রয় জাবেদা, আমরা যখন এগুলো ম্যাথ করবো তখন বুঝবো, জাস্ট দেখে নাও, খাতায় লিখে নাও।
এই যে ক্রয় জাবেদার ঘর এটা, বিক্রয় জাবেদার ঘর হচ্ছে এটা, ক্রয় ফেরতের হচ্ছে এটা, বিক্রয় ফেরত এটা। এগুলো কেন ম্যাথ করার সময় ব্যাখ্যা দিব ইনশাল্লাহ। এরপর হচ্ছে নগদ প্রাপ্তির এটা, নগদ প্রদান এটা। তোমাদের কাজ লিখে নেওয়া খাতায় এগুলো কেন আসছে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, কেন ম্যাথ যখন প্র্যাকটিস করব তখন একদম বিস্তারিত আলোচনা করব, ব্যাখ্যা দিয়ে বলবো। আচ্ছা, এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখি। জাবেদা বলতে বোঝায় লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ। মানে কতগুলো যে লেনদেন, এই লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট দিকে বিশ্লেষণ করার দিকে জাবেদা বলা হয় না। প্রতিদিন যে লেনদেনগুলো লিখি গুলা ওই জন্য হয়, ওই জন্য বলে কি জাবেদা বলতে বোঝায় লেনদেনের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ। লেনদেনগুলোকে প্রথমে লিখা হয় কোথায়? জাবেদায়। জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই বা সহকারী দৈনিক বই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। জাবেদাকে বলা হয় হিসাবের কি বই? প্রাথমিক বই। যে নামে কোনো হিসাব হয় না, অর্থাৎ পণ্য, মাল, চেক, ওদের নামে কোনো হিসাব হয় না। মনে করো বলছে কি পণ্য ক্রয়, কি ক্রয়? পণ্য ক্রয়। অনেকজন লিখে পণ্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সাবধান, পণ্য নামে কখনো কোনো হিসাব হয় না। পণ্য বললেই ক্রয় হিসাব, মাল বললেই ক্রয় হিসাব, মনে রাখবা। পণ্য, মাল, চেক ওদের নামে কখনো কোনো হিসাব হবে না। পণ্য ক্রয়, পণ্য হিসাব লিখা যাবে না, করে লিখতে হবে ক্রয় হিসাব। মাল ক্রয়, মাল হিসাব লিখা যাবে না, করে লিখতে হবে কি? ক্রয় হিসাব। চেক, চেক হিসাব লিখা যাবে না, ওখানে লিখতে হবে কি? ব্যাংক হিসাব। ওই জন্য বলে পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কখনো কোনো হিসাব হয় না। আপনাদের হিসাব বিজ্ঞান 62 পৃষ্ঠা বইয়ের বুট কর্তৃক যে বই দিছে, ওই বইয়ে কতগুলো জাবেদা লেখা আছে, ক খ গ এরকম দিয়ে। ওইখানে ক নাম্বারে লেখা আছে পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কখনো কোনো হিসাব হবে না। আচ্ছা, ঐতিহাসিক ঘটনা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি। মাল ক্রয় ও বিক্রয়ের প্রামাণ্য দলিল চালান। এমসিকিউ হতে পারে, মাল ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল কি? চালান। মাল ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল কি? চালান। চালানের উপর ভিত্তি করে লেখা হয় ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। এই এমসিকিউটা অনেকবার আসছে। চালানের উপর ভিত্তি করে কি লেখা হয়? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। চালান বিক্রেতার নিকট, বহি চালান ক্রেতার নিকট, আন্তঃচালান। এগুলো সবগুলা নোট করে নাও, স্ক্রিনশট নাও, এগুলো সবগুলো খাতায় লিখে নিবা, পরীক্ষা আসার মতো এগুলা। চালান তৈরি করে কে? বিক্রেতা। ক্যাশ মেমো সাধারণত তৈরি হয় কত সেটে? 3 সেট। ঘটনা ও লেনদেন একই অর্থবোধক নয়। অনেকজন মনে করে ঘটনা যেটা, লেনদেন সেটা। সাবধান, ঘটনা আর লেনদেন কিনা একই অর্থবোধক শব্দ না। লেনদেনের পক্ষ দুইটি, এটা হচ্ছে দাতা আর এটা হচ্ছে কি? গ্রহীতা। ভাউচার হচ্ছে লেনদেনের প্রমাণপত্র। লেনদেনের প্রমাণপত্র কি? ভাউচার। অবচয় অদৃশ্যমান লেনদেন। এই এমসিকিউটা অনেকবার আসছে, অনেকবার। অবচয় কোন ধরনের লেনদেন? অদৃশ্যমান লেনদেন বা অস্পর্শনীয় লেনদেন। অবচয় কিন্তু দেখা যায় না। মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। কোনো একটা সম্পদের উপর তৃতীয় পক্ষ যে দাবি করে সেটা হচ্ছে কি? দায়। হিসাব সমীকরণের বর্ধিত রূপ এ সমান সমান এল প্লাস ওই। আচ্ছা, কিরকম? যে এ সমান সমান এল প্লাস ওই। স্যার এ মানে অ্যাসেটস, এল মানে লাইবিলিটিস। স্যার ওই মানে কি? এই ওইর মধ্যে 4টা বিষয় আছে, দেখো কি কি? সি আছে মূলধন, আয় আছে রেভিনিউ, ই আছে এক্সপেন্স, ডি আছে উত্তোলন ড্রয়িং। তার মানে হিসাব সমীকরণের বর্জ্য রূপ হচ্ছে আসলে এ সমান সমান এল প্লাস ওই। আবার ওইয়ের ভিতরে 4টা, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন।
মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে 4টি উপাদান। কয়টি উপাদান? 4টি উপাদান। কি কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এই যে তোমাদের একটু আগে বলছি না, তোমাদের 62 পেজে কতগুলো পড়া আছে? সরি, তোমরা অনেকজন মনে মনে বলতেছো স্যার আমাদেরকে কিছুক্ষণ আপনি করে বলে, কিছুক্ষণ তুমি করে বলে। আসলে তোমরা যারা ক্লাস করতেছো তোমরা আসলে আমার অনেক ছোট, হ্যাঁ, তো ওই জন্য তোমাদের আপনি তুমি যেটা ইচ্ছা বলতেছে, এটার জন্য তুমি করে বলছি, কিছু মনে করিও না। তোমরা যখন আমার ক্লাস করতেছো তোমাদের তো আমি টিচার, তোমাদের স্যার, তো তোমাদের তো তুমি করে বলার অধিকারটুকু মনে হয় আছে। আর স্টুডেন্ট যে বলে স্যার তুমি করে বললে আমাদের সমস্যা, আপনি করে বলবেন, তাহলে অবশ্যই সবসময় আপনি বলার চেষ্টা করব। আচ্ছা, আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না। এই বিষয়ের উপর আমি একটা ক্লাস আপলোড করছি, মানে যেখানে জাস্ট এগুলো সবগুলো আলোচনা করা আছে। আচ্ছা, তারপরেও করে দিই, কারণ ক্লাসটা খুঁজে পাবা কোথায় অনেক সময় লাগবে, করে দিই, সমস্যা নেই। ক, পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না। অর্থাৎ পণ্য, মাল, চেক ওদের নামে কখনো হিসাব হয় না। পণ্য বা মাল বললে লিখবা ক্রয় হিসাব, আর চেক বললে লিখবা ব্যাংক হিসাব। 1 নাম্বার দেখো স্যার আমাদের বলছে কি পণ্য বিক্রয়, বাস একদম খুব মনোযোগ দিয়ে দেখবা। এই জাবেদাগুলো যদি পারো তাহলে হচ্ছে তোমার আর কোনো সমস্যা থাকবে না। আমি আমার ক্লাসে বলি জাবেদা শিখে ফেলছ মানে হচ্ছে তুমি হিসাব বিজ্ঞান বইয়ের অর্ধেক শেষ করে ফেলছো। মানে যে বুঝে বুঝে জাবেদা পারে ওর হিসাব বিজ্ঞান বই অর্ধেক শেষ, আমি মনে করি। অন্য স্যার কি মনে করে জানি না, আমি মনে করি জাবেদা শিখছো, বুঝে বুঝে পারো, তোমার হিসাব বিজ্ঞান বই অর্ধেক শেষ হয়ে গেছে। আচ্ছা দেখো, ওই রুলসটা আবার লিখলাম। পণ্য বিক্রয়, খুব মনোযোগ দিবা, বাস্তব উদাহরণ দিয়ে শিখবো। আমার এই মার্কেটটা আমি বিক্রি করছি। আচ্ছা স্যার, আমি যদি একটা জিনিস বিক্রি করি আমি কি পাবো? টাকা পাবো, নগদ টাকা পাবো না? এই যে নগদান হিসাব। বিক্রয় করছি না, এই যে বিক্রয় হিসাব। দেখো পণ্য বিক্রয়, বিক্রি করলে কি পাই? টাকা পাই, ওই জন্য লিখছি কি হিসাব? নগদান হিসাব। বিক্রি করছি না, এই যে বিক্রয় হিসাব। এখন প্রশ্ন হতে পারে স্যার কেন ডেবিট কেন ক্রেডিট? আচ্ছা, আমি যখন একটা জিনিস বিক্রি করলাম তখন আমার কাছে নগদ টাকা আসছে না, তো নগদ টাকার পরিমাণ বাড়ছে না? নগদ টাকা বাড়ছে মানে তো সম্পদ বাড়ছে, সম্পদ যদি বাড়ে কি হয়? ডেবিট হয়, ওই জন্য হচ্ছে নগদান হিসাব ডেবিট। আর বিক্রি করছি মানে আমার আয় হয়েছে না? আমি যখন বিক্রি করছি আমার কি হয়েছে? আয় হয়েছে না? তো আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়, ওই জন্য হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। আর একটা জিনিস মনে রাখবা, ব্যয় ডেবিট হয়, আয় ক্রেডিট হয়। এটা সহজ করে মনে রাখার জন্য লিখে দিয়েছি। আচ্ছা, তোর বিক্রি করছি মানে আমার কি হয়েছে? আয় হয়েছে, আয় কি হয়? ক্রেডিট হয়। এরপর পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। আমি একটা পণ্য কিনলাম, তো আমি একটা জিনিস কিনলে আমার কি দেওয়ার কথা? আমার হচ্ছে নগদ টাকা দেওয়ার কথা। আমি আজকে নগদ টাকা দিই নাই, চেক দিছি। বুঝে নাও ভালো করে, পণ্য ক্রয় করে কি দিছি? চেক দিছি। ক্রয় করছি, ক্রয় হিসাব। তো পণ্য ক্রয় করে নগদ টাকা দিয়ে চেক দিছি। আমি একটু আগে বলছি চেক বললে কি হিসাব? ব্যাংক হিসাব। এই যে ব্যাংক হিসাব। স্যার কেন ডেবিট কেন ক্রেডিট? আচ্ছা, আমরা যখন ক্রয় করব এটা আমাদের কি আয় হবে না ব্যয় হবে? অবশ্যই ব্যয় হবে, এই যে ব্যয় ডেবিট হয়, ওই জন্য হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। আমি যখন চেক দিছি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়বে না কমবে? অবশ্যই কমে যাবে। তো ব্যাংক সেটা তো আমার জন্য সম্পদ, সম্পদ কমলে কি হয়? সম্পদ কমলে ক্রেডিট হয়, এই জন্য হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। এইভাবে যদি ব্যাখ্যা দিয়ে দিয়ে তুমি শিখতে পারো, তুমি শিখে ইনশাল্লাহ তুমি অন্য কাউকে শেখাতে পারবো। আর যদি এরকম মুখস্থ করো, এই যে পণ্য ক্রয় চেক প্রদান, ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় সবসময় ডেবিট হয়, ব্যাংক হিসাব ক্রেডিট। অনেকজন বলে ক্রয় সবসময় ডেবিট হয়, কিন্তু সাবধান, এরকম মুখস্থগুলো করবো না। ক্রয় সবসময় ডেবিট হয় এরকম কোনো নিয়ম নাই। আচ্ছা, এরপর এখানে এত লিখার এক কথা হচ্ছে কি, কোনো মানুষের নাম লেখা থাকলে বাকিতে রহিম, করিম,
আমার নাম হচ্ছে জয়নাল, মানে কোনো মানুষের নাম দেখলেই সেটা হচ্ছে কি বাকিতে। হাসানের নিকট হতে ক্রয়, একটু আগে বলছি মানুষের নাম লিখে থাকলে মানে কি বাকিতে। তাহলে হাসানের নিকট হতে ক্রয়, ক্রয় করছি ক্রয় হিসাব। হ্যাঁ, তা আমরা যদি বাকিতে কোনো একটা জিনিস কিনি, মনে করে এটা কিনছি হাসান থেকে, ক্রয় করছি ক্রয় হিসাব, আমি এটা কিনে টাকা দেওয়ার কথা ছিল না, তখন বাকিতে যখন কিনছি টাকা দিই নাই, তার মানে আমার থেকে টাকা পাচ্ছে। আমার কাছ থেকে যদি কেউ কিছু পায় সেটাকে কি বলে? পাওনাদার বলে। এই যে পাওনাদার হিসাব। তারা ক্রয় করছি ক্রয় হিসাব। আমরা কিসে কিনলাম? আমরা হচ্ছে বাকিতে কিনলাম। বাকিতে করে ক্রয় করলে কার সৃষ্টি হয়? পাওনাদারের সৃষ্টি হয়। ওই জন্য হচ্ছে পাওনাদার হিসাব। স্যার কেন ডেবিট কেন ক্রেডিট? ক্রয় করছি এটা আমার ব্যয় হয়েছে, ডেবিট। পাওনাদার সেটা আমার জন্য সম্পদ নাকি দায়? এটা আমার জন্য হচ্ছে দায়। আমি যখন দোকান থেকে একটা মার্কার কিনছি, আমার দায়ের পরিমাণ বেড়ে গেছে না? তো দায়ের পরিমাণ বাড়লে কি হয়? ক্রেডিট হয়। এই যে পাওনাদার হিসাব ক্রেডিট। আশা করি বুঝছেন। আচ্ছা, এরপর কালেকের নিকট নগদ বিক্রয়। এখন আপনি বলতে পারেন স্যার আপনি একটু আগে বলছেন নগদ, সরি মানুষের নাম লেখা থাকলে বাকিতে, এখানে আবার যে নগদ থেকে গেছে। স্যার মানুষের নাম লেখা থাকলে বাকিতে ঠিক আছে, পাশাপাশি যদি নগদ বলে দেয় সেখানে আমার কিছু করার আছে? ওটা তো নগদ হয়ে গেছে। কালেকের নিকট নগদে বিক্রয়। তো বিক্রি করলে স্যার আমাদের কি আসে? বিক্রি করলে আমাদের হচ্ছে নগদ টাকা আসে। কি আসে? নগদ টাকা আসে। নগদ টাকা আসছে, নগদের হিসাব। আর বিক্রি করছি না, এই যে বিক্রয় হিসাব। তো নগদ টাকা আসছে, আমার নগদ টাকা বাড়ছে, নগদের হিসাব ডেবিট। বিক্রি করছি মানে আমার আয় হয়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট, মানে আয় বাড়ছে ক্রেডিট। এরপর উপরেগুলো পড়ে নিবে, এগুলো বই থেকে করাচ্ছি, তোমাদের বইয়ের 62 পেজের। বাকিতে পণ্য ক্রয়, আগের মতো ক্রয় করছি ক্রয় হিসাব। বাকিতে কিনছি মানে আমার থেকে টাকা পাচ্ছে, আমার থেকে কেউ কিছু পেলে সেটাকে পাওনাদার বলে। এই যে পাওনাদার হিসাব। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। প্রশ্ন হতে পারে স্যার কেন? ক্রয় করছি মানে আমার ব্যয় হয়েছে, ওই জন্য ডেবিট। পাওনাদার মানে এটা আমার জন্য হচ্ছে দায়, এটা হচ্ছে কি দায়, আমার দায়ের পরিমাণ বাড়ছে, ওই জন্য হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার ধারে পণ্য বিক্রয়। ধারে মানে হচ্ছে বাকিতে। আমি আমার এই ডাস্টারটা কারো কাছে ধারে বিক্রি করছি, তো বিক্রি করলে কি পাওয়ার কথা? টাকা পাওয়ার কথা। তো আমি যখন ধারে করছি টাকা পাইছি পাই নাই, আমি ওর থেকে টাকা পাচ্ছি। তো আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই সেটাকে দেনাদারে বলে। কি বলে? দেনাদার বলে। এই যে দেনাদার হিসাব ডেবিট। আর বিক্রয় হিসাব ক্রেডিট। প্রশ্ন নম্বর স্যার কেন দেনাদার হিসাব ডেবিট? আমি ওর থেকে টাকা পাচ্ছি না, এটা আমার জন্য সম্পদ না, তো সম্পদের পরিমাণ বাড়ছে না, ওই জন্য হচ্ছে দানাদার হিসাব ডেবিট। আর বিক্রি করছি মানে আমার আয় হয়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট। আশা করি বুঝছেন। আচ্ছা, এরপর হচ্ছে আন্তঃফেরত। এবার কি ফেরত? আন্তঃফেরত। প্রশ্ন হচ্ছে স্যার আন্তঃফেরত মানে কি? আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। দেখা যায় বোর্ডে লেখা দেখা যায়, হ্যাঁ হ্যাঁ দেখা যায়। আচ্ছা, আন্তঃফেরত মানে কি ফেরত? বিক্রয় ফেরত। একটা জিনিস মনে রাখবা, কোনো জিনিস যদি ফেরত আসে বা কোনো জিনিস যদি ফেরত যায়, মনে রাখবা ওই লেনদেনটা নিশ্চয়ই আগেতে বাকিতে হয়েছিল। কিছু হয়েছিল? বাকিতে। আচ্ছা, মনে করো আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত, মানে কোনো একটা জিনিস বিক্রি করে সেটা আবার আমার কাছে চলে আসা, এটা হচ্ছে আন্তঃফেরত বলো আর কি। আচ্ছা, আমরা যখন বাকিতে বিক্রি করছিলাম তখন আমরা জমা দেখিয়ে দিয়েছি, আমরা জমা দিয়েছি বাকিতে বিক্রি করছি মানে টাকা পাচ্ছি, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় করছি বিক্রয় হিসাব ক্রেডিট। মানে যখন বাকিতে বিক্রি করছিলাম, এই যে এখান দিকে আছে দাঁড়ে বিক্রয়, যখন বাকিতে বিক্রি করছিলাম তখন জমা দিছি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যখন বাকিতে বিক্রি করছিলাম তখন। কিন্তু আমাকে তো বাকিতে বিক্রি করছি এটা বলো নাই, বলছে বিক্রি করে যে ফেরত আসছে সেটা বলো, সেটা জমা বলো, মানে আনতে ফেরত আর কি। তো
তা আমরা যখন বিক্রি করছি তখন যা দিছি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কেন সেটা দিছিলাম? কারণ দেনাদারের পরিমাণ বাড়ছে ওই জন্য ডেবিট করছি, বিক্রি মানে আয় হয়েছে ওই জন্য ক্রেডিট করছি। আজকে যখন আমি বিক্রি করছি যে জিনিসটা, ওইটা যখন আবার আমার কাছে চলে আসবে, দানাদারের পরিমাণ কি বাড়বে না কমবে? অবশ্যই কমে যাবে। আমি আগে আমার মোবাইলের একটা কাভার বিক্রি করছি, মনে করো এই যে আমার কাছে একটা কাভার আছে, হ্যাঁ, এই যে আমার এই মোবাইলের কাভারটা বিক্রি করছি, তখন ওর থেকে টাকা পেতাম, দানাদারের পরিমাণ বাড়তি ছিল। আজকে কোনো কারণে দেখতেছে কাভারটা নষ্ট হয়ে গেছে বা যে কোনো কারণে আমার ফেরত দিছে, তো দানাদারের পরিমাণ কমে গেছে না? তো দানাদার যখন বাড়ে তখন ডেবিট হয়, দানাদার যখন কমে তখন হচ্ছে কি হয়, ক্রেডিট হয়। ওই জন্য দানাদার হিসাব ক্রেডিট, যেই ফেরতের কথা বলছে সেটা ডেবিট। দানাদার হিসাব ক্রেডিট, যে ফেরতের কথা বলছে সেটা ডেবিট। এটা আমি চেষ্টা করছি বিস্তারিত ভেঙে বলার জন্য, বুঝলে ভালো, না বুঝলে আমাকে বলবা, আমি চেষ্টা করবো যদি সময় থাকে অবশ্যই আপনাকে বুঝে দেওয়ার জন্য। যদি এটা বুঝতে পারো ঠিক এটাও বুঝবা, ওই জন্য আমি এটা বলতেছি না। আচ্ছা, এরপর নতুন আসবাবপত্র ক্রয়, নতুন হোক পুরাতন হোক, কি কিনলাম? আসবাবপত্র কিনলাম। আমার কাছে আসবাবপত্রের পরিমাণ বেড়ে গেছে, হ্যাঁ, তো আসবাবপত্রের পরিমাণ যখন বাড়ছে, এই যে আসবাবপত্রের হিসাব ডেবিট, কারণ সম্পদ বাড়ছে যে। তো এই আসবাবপত্রগুলো ক্রয় করার কারণে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে না? আসলে এখানে খুব বেশি গরম, অতিরিক্ত। আমার আশেপাশে হচ্ছে অনেকগুলো লাইট, যার মাঝে হচ্ছে ফ্যানও চালানো যাচ্ছে না, কারণ আমি যদি ফ্যান চালাই তখন সাউন্ডগুলো একটু শুনতে ঝামেলা হবে আপনাদের, ওই জন্য ফ্যানও চালাচ্ছি না। খুব অতিরিক্ত গরমের মধ্যে ক্লাস নিচ্ছি। আচ্ছা, ওই জন্য কেমন যেন লাগতেছে গরম, কারণ অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছে। আচ্ছা, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় মানে আমি আসবাবপত্র কিনছি, আমার আসবাবপত্রের পরিমাণ বেড়ে গেছে, ডেবিট। এই আসবাবপত্র কিনে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে না, ওই জন্য নগদের হিসাব ক্রেডিট। আসবাবপত্র বাড়ছে, একটা সম্পদ বাড়ছে, নগদ একটা সম্পদ কমছে। এবার বলছে কি পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। কি বিক্রয়? পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। তাহলে আমরা যখন যন্ত্রপাতি বিক্রি করছি আমার কাছে কি আসছে? টাকা আসছে, ওই জন্য হচ্ছে নগদের হিসাব ডেবিট। কি বিক্রি করছি? যন্ত্রপাতি বিক্রি করছি, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। আসলে আমি অনেকজন দেখি আসবাবপত্র ক্রয়ের এখানে লিখে ক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। সাবধান, সম্পদ কিনলে ওই সম্পদের নাম লিখতে হয়, সম্পদ বিক্রি করলে ওই সম্পদের নাম লিখতে হয়। সম্পদ ক্রয় বিক্রয়ের সময় কখনো ক্রয় বিক্রয় হিসাব লেখা যাবে না, মনে রাখবা বিষয়টা। এই যে সম্পদ, সম্পদের সময় সম্পদ নামটা লিখতে হয়। তো শেষ হচ্ছে না মনে হচ্ছে। আচ্ছা, কর্মচারী জামিলকে বেতন প্রদান। আমার একজন কর্মচারী আছে, ওকে বেতন দিছি, বেতন হিসাব ডেবিট। বেতন দিছি মানে আমি নগদ টাকা দিয়ে দিছি, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, মানে সম্পদ কমে গেছে, ওই জন্য হচ্ছে নগদ হিসাব ক্রেডিট। বেতন দিছি মানে আমার ব্যয় হয়েছে, ওই জন্য ডেবিট। আর নগদ টাকা কমে গেছে, সম্পদ কমে গেছে, নগদের হিসাব ক্রেডিট। মনি স্টেশনারি হতে বাকিতে মণিহারি দ্রব্যাদি ক্রয়। কি কিনলাম? মণিহারি কিনলাম, ওই জন্য মণিহারি হিসাব ডেবিট। বাকিতে কিনছি না, এই যে বকেয়া মণিহারি হিসাব ক্রেডিট। তোফু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে, মানে কমিশনের টাকা পাচ্ছি, প্রাপ্য হয়েছে, প্রাপ্য কমিশন হিসাব ডেবিট। আর কমিশন আয় হিসাব ক্রেডিট। কমিশন কখনো কখনো আয় হয়, কমিশন কখনো কখনো ব্যয় হয়। বেতন কখনো কখনো আয় হয়, বেতন কখনো কখনো ব্যয় হয়। বেতন যদি তুমি পাও এটা তোমার জন্য হচ্ছে আয়, বেতন যদি তুমি দাও এটা তোমার জন্য হচ্ছে ব্যয়। আচ্ছা, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। আসলে আমাদের অনেকগুলো স্যাররা বলে বা অনেক ভাইয়েরা বলে, আসলে ওইটা বলার কারণও আছে, স্টুডেন্টরা বুঝার সাথে বলে আর কি, কাউকে আমি ভুল বলতেছি না। আসলে আমরা অনেক সময় বলি না অনেকগুলো বিষয়, কেন বলি? স্টুডেন্ট বুঝার সাথে। অনেকজন বলে স্যার ক্রয় হিসাব সবসময় ডেবিট হয়, ক্রয় দেখলে ডেবিট করবা। তো আমার প্রশ্ন, যদি ক্রয় হিসাব সবসময় ডেবিট হয়, আজকে কেন ক্রেডিট হয়েছে?
ক্রয় হিসাব 100টার মধ্যে 90টাতে ডেবিট হয় মানি, কিন্তু কখনো কখনো তো ক্রেডিট হয়। আমি কেন ওই জিনিসটা এরকম ভুল ব্যাখ্যা দিব, ওই জন্য আমরা মুখস্থ না করে বোঝার চেষ্টা করব। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, আমরা কি করছি, উত্তোলন করছি, এই যে উত্তোলন হিসাব। আমার প্রশ্ন, আমরা কি উত্তোলন করছি, আমরা কি উত্তোলন করছি, আমরা হচ্ছে পণ্য উত্তোলন করছি। কি করছি, পণ্য উত্তোলন। আমি একটু আগে বলছি পণ্য নামে কখনো কোনো হিসাব হয় না, পণ্য থাকলে কি লিখতে হয়, ক্রয় হিসাব লিখতে হয়, যে ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন করছি, উত্তোলন হিসাব ডেবিট। কি উত্তোলন করছি, পণ্য উত্তোলন করছি। পণ্য নামে হিসাব হবে না, পণ্যের পরিবর্তে লিখতে হবে ক্রয়, ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর দোকান হতে পণ্য চুরি হলো। আমার একটা দোকান আছে, ওই দোকান থেকে পণ্য চুরি হয়েছে। আচ্ছা, দোকানের যদি পণ্য চুরি হয় আমাদের কি লাভ হয় না ক্ষতি হয়? অবশ্যই ক্ষতি হবে। ওই জন্য বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আচ্ছা, কি চুরি করছে, যে পণ্য চুরি করছে। পণ্য বললে একটাকে বলছে কি হিসাব, ক্রয় হিসাব, এই যে ক্রয় হিসাব ক্রেডিট। তার মানে দোকান হতে পণ্য চুরি, দোকান থেকে যদি পণ্য চুরি হয় লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। বিবিধ ক্ষতি ডেবিট, ক্ষতি হয়েছে। কি চুরি হয়েছে, পণ্য, পণ্য নামে কোনো হিসাব হয় না, এটা ক্রয়, ক্রয় হিসাব ক্রেডিট। আসলে আমি মোটামুটি শর্টকাট সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। আমি এগুলোর উপর দিয়ে একটা ক্লাস আপলোড করছিলাম, প্রথম শুরুতে বলছি, তোমরা চাইলে এটাও করতে পারো, বা এখান থেকে মোটামুটি বুঝতেছেন, এভাবে আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। ব্যবসাগত উত্তোলন, ব্যবসা থেকে উত্তোলন করছি, উত্তোলন হিসাব ডেবিট। কি উত্তোলন করছি, কিছু বলে নাই, কিছু না বললেই মনে করতে হবে অবশ্যই নগদ টাকা উত্তোলন করছি, এই জন্য কথা হিসাব ক্রেডিট। বুঝে নাও, ব্যবসাগত উত্তোলন কি করলাম, উত্তোলন করলাম, উত্তোলন হিসাব ডেবিট। কি উত্তোলন করছি, পণ্য না নগদ টাকা, কিছুই বলে নাই। যদি কিছু না বলে বুঝে নিবা তুমি হচ্ছে কি উত্তোলন করছো, তুমি নগদ টাকায় উত্তোলন করছো, এটা হচ্ছে বুঝে নিবা। টাইম অনেক হয়ে গেছে। আচ্ছা, তাহলে উত্তোলন করছি, উত্তোলন হিসাব ডেবিট। কি উত্তোলন করছি, কিছু বলে নাই, কিছু না বললে বুঝে নিব, নগদ টাকা উত্তোলন করছি, ওই জন্য হচ্ছে নগদের হিসাব ক্রেডিট। এরপর বলছে কি ব্যাংক হতে উত্তোলন। আমি একটা ব্যাংকে গেলাম, ওই ব্যাংক থেকে উত্তোলন করছি। হ্যাঁ, তো ব্যাংক থেকে যখন উত্তোলন করলাম, মনে করো আমি ব্যাংকে গেছি, লাইন ধরছি এরকম, তো ব্যাংকে গিয়ে আমরা কি উত্তোলন করি, টাকা উত্তোলন করি না, মানে ব্যাংকে আমাকে নগদ টাকা দেয় না, ওই জন্য নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব কি, ডেবিট। না, আমরা যখন ব্যাংক থেকে উত্তোলন করলাম তখন আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণ কমে গেছে না? কার পরিমাণ কমছে, আমার অ্যাকাউন্ট টাকার পরিমাণ কমছে না, সম্পদের পরিমাণ কমে গেছে, ওই জন্য হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর ক্যাশ বাক্স হতে টাকা চুরি। দোকানের ক্যাশ থেকে টাকা চুরি হয়েছে, দোকানের কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে, ওই জন্য বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। কি চুরি হলো, টাকা চুরি হলো, নগদ টাকা, ওই যে নগদ হিসাব ক্রেডিট। আচ্ছা স্যার, দোকান থেকে যদি পণ্য চুরি হতো, বিবিধ ক্ষতি ডেবিট, পণ্য বলছে জন্য ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো, আগুন ধরছে, আগুন ধরে দোকানের কিছু পণ্য পুড়ে গেছে, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে, বিবিধ ক্ষতি ডেবিট। অগ্নি দুর্ঘটনায় কি বিনষ্ট হয়েছে, যে পণ্য। কি বিনষ্ট হয়েছে, পণ্য, পণ্য বললে কি হিসাব, ক্রয় হিসাব, ক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক চার্জ ধার্য করলো। স্যার, ব্যাংক সুদ মঞ্জুর করার অর্থ হচ্ছে ব্যাংক আমাকে সুদ দিল। কারে সুদ দিল, আমারই। মনে করো আমি একটা ব্যাংকে 10 লক্ষ টাকা রাখলাম, তো ওই 10 লক্ষ টাকার ব্যাংক আমাকে কিছু সুদ দিছে, তা আমাকে কল দিয়ে বলবে যে স্যার আপনি 10 লাখ টাকা রাখছেন, আপনি আসেন, এসে হচ্ছে সুদের 200 টাকা বা 300 টাকা নিয়ে যান, বলবে? জীবনও বলবে না। তো ব্যাংক কি করে, আমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে না, আমার অ্যাকাউন্ট নাম্বারে টাকা যোগ করে দেয়। মানে আমার যে অ্যাকাউন্ট নাম্বার আছে এখানে কি করে, টাকা যোগ করে। যেখানে আগে 10 লক্ষ ছিল, এখন এখানে
10,200,000 টাকা হয়ে গেছে, মানে টাকা বেড়ে গেছে। তার মানে আমাদের ব্যাংকে কি বলছিলাম আমি, আচ্ছা, ব্যাংক সুদ মঞ্জুর করলো। আসলে এখানে ছোট বাচ্চারা একটু ডিস্টার্ব করতেছে, ওই জন্য ওদের ডাক দিয়ে গেছে একটু। ব্যাংক সুদ মঞ্জুর করলো মানে ব্যাংক আমাকে সুদ দিছে। তা ব্যাংক যখন সুদ দেয় আমার অ্যাকাউন্টে টাকা বেড়ে যায়। হ্যাঁ, আমার অ্যাকাউন্টে টাকা ওরা যোগ করে দেয় আর কি। তো ব্যাংক সুদ দিছে, আমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে, ওই জন্য হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট। আচ্ছা, ব্যাংক যে আমার সুদ দিছে এটা আমার আয় হয়েছে না? ব্যাংক যে আমার সুদ দিছে কি হয়েছে? আয় হয়েছে না? তা আয় সবসময় ক্রেডিট হয়, ওই জন্য হচ্ছে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আয় আয় কি হয়? ক্রেডিট হয়, ওই জন্য ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এবার ব্যাংক চার্জ ধার্য করলো। স্যার ব্যাংক চার্জ ধার্য করলো মানে কি? ব্যাংক আমার কাছ থেকে টাকা কাটছে। ব্যাংক যে আমাদের ডেবিট কার্ড দেয়, ব্যাংক যে আমাদের ক্রেডিট কার্ড দেয়, তো এই ডেবিট কার্ডের জন্য আমরা ব্যাংকে চার্জ দিই। আমরা কি দিই? চার্জ দিই। তাহলে হচ্ছে আমরা ব্যাংকে যে চার্জ দিই, মানে একটা টাকা দিই, এটা আমাদের জন্য আয় না ব্যয়? এটা আমাদের জন্য হচ্ছে ব্যয়। ওই জন্য ব্যাংক চার্জ হিসাব ডেবিট। আমরা যখন ব্যাংকে চার্জ দিই তখন ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটে, তখন আমার অ্যাকাউন্টে টাকার পরিমাণ কমে যায়, ওই জন্য হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। প্রশ্ন স্যার কেন? ব্যাংক চার্জ এটা আমার জন্য হচ্ছে ব্যয়, ওই জন্য ডেবিট। আর ব্যাংক আমার জন্য সম্পদের পরিমাণ কমে গেছে, ওই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর আসবাবপত্রের উপর অবচয় ধার্য। অবচয় ধার্য হচ্ছে কি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। অবচয়টা আমার জন্য ব্যয়, ওই জন্য ডেবিট, আর পুঞ্জীবিত অবচয় হচ্ছে একটা বিপরীত সম্পদ, ক্রেডিট। আচ্ছা, এরপর আমাদের কি বলছে একটু দেখবো আমরা। আচ্ছা, আমাদের বলছে কি এরপরে, পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চেক প্রাপ্তি। আমি একটা পণ্য বিক্রি করলাম, বিক্রি করে কি পেলাম? চেক পেলাম। হ্যাঁ, পণ্য বিক্রয়, তসদিকা, তুমি কথা বলিও না। আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমি ওই ছোট বাচ্চারা আসলে এখানে খুব বেশি দুষ্টামি করতেছে, তো ওই জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখো, পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চেক প্রাপ্তি। আমি একটা পণ্য বিক্রি করলাম, বিক্রি করে নগদ টাকা পাওয়ার কথা, আজকে নগদ টাকা পাই নাই, আমরা হচ্ছে চেক পাইছি। কি পাইছি? চেক। তো আমরা যখন চেক পেলাম তখন আমার ব্যাংকে টাকার পরিমাণ বাড়ছে, ওই জন্য হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট। আর বিক্রয় করছি না, বিক্রি করছি মানে আমার আয় হয়েছে, ওই জন্য হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। এরপর দেনাদার হতে চেক প্রাপ্তি, যা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। একজন দেনাদার হতে চেক পাইছি, চেক দিয়ে ব্যাংকে জমা দিছি। তো ব্যাংকে যখন জমা দিছি, ব্যাংক হিসাব ডেবিট। চেক পেয়ে সরাসরি ব্যাংকে জমা দান। চেক পাইছি কার থেকে? দেনাদার হতে। তো আমার দেনাদারের পরিমাণ কি বাড়ছে না কমছে? অবশ্যই কমে গেছে। তো দেনাদার সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়, এই জন্য হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট। আর ব্যাংকে জমা দিছি মানে আমার ব্যাংকে টাকার পরিমাণ বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট। আচ্ছা, এরপর বলছে কি, কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন। আচ্ছা, মালিক যদি প্রতিষ্ঠানকে কোনো কিছু দেয় সেটা হচ্ছে মূলধন। মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নেয় সেটা হচ্ছে উত্তোলন। তাহলে আমি যদি প্রতিষ্ঠানকে কোনো কিছু দিই সেটা হচ্ছে কি? মূলধন। প্রতিষ্ঠান থেকে নিলে সেটা হচ্ছে কি? উত্তোলন। আচ্ছা, মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলো। আমি আমার প্রতিষ্ঠানের কর্মচারীর বেতন আমার নিজ থেকে দিছি। হ্যাঁ, এই যে আমি বেতন দিছি না, এই যে বেতন হিসাব,
মালিক যদি প্রতিষ্ঠানকে কোনো কিছু দেয় সেটা হচ্ছে মূলধন, ওই জন্য হচ্ছে মূলধন হিসাব। কিন্তু আমরা যখন ক্লাসে এই জাবেদাটা করতে দিই, স্টুডেন্টরা বেশিরভাগ দেখি লিখে বেতন দিছে, বেতন হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। এই যে বেতন দিছি, বেতন ডেবিট, নগদ ক্রেডিট অনেকজন লিখে। সাবধান, কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করছে। আন্তরিকভাবে দুঃখিত, আসলে ক্লাসটা বাচ্চারা এমনভাবে ডিস্টার্ব করতেছে এখানে, ক্লাসটা খুব কষ্ট যাচ্ছে বিষয়টা। আচ্ছা দেখি, এখন শেষ হয়ে যাবে আমাদের লাস্ট এটাই। কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন। মালিক যদি প্রতিষ্ঠানকে কোনো কিছু এটা মূলধন বলে, বেতন দিছি, বেতন হিসাব ডেবিট, আর মালিক আমি দিছি, ওই জন্য হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। মালিকের বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ। হ্যাঁ, আমার বাজার খরচটা আমি ব্যবসা থেকে পরিশোধ করছি, ব্যবসা থেকে কোনো কিছু পরিশোধ করছি মানে ব্যবসা থেকে নিছি আর কি। ব্যবসায় দিলে মূলধন হয়, ব্যবসা থেকে নিলে উত্তোলন হয়, ওই জন্য হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট। আমি বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ করছি মানে নগদ টাকা পরিশোধ করছি না, নগদ টাকা চলে গেছে, নগদ হিসাব ক্রেডিট। আমাদের লাস্ট জাবেদা হচ্ছে, এটা একটু বলে শেষ করে দিব আমরা। আমাদের ক্লাস আজকে এতটুকু হবে। বলছে কি 10,000 টাকার দেনার পুনঃনিষ্পত্তি 9,000 টাকা প্রদান করা হলো। হ্যাঁ, প্রদান করা হলো। আমার কাছ থেকে একজন মানুষ 10,000 টাকা পাই, আমি ওরে আজকে 9,000 টাকা দিছি, তাহলে আমার থেকে টাকা পেত কত? 10,000, ওরে দিছি কত? 9,000। প্রশ্ন হচ্ছে নগদ টাকা আসছে না গেছে? অবশ্যই গেছে। কত গেছে? 9,000 গেছে। এই যে নগদান হিসাব ক্রেডিট 9,000 টাকা। পেথ 10, দিছি 9, দিনাই কত? 1,000। এই যে 1,000 যেটা দিনাই এটা হচ্ছে বাট্টা, এই যে বাট্টা হিসাব ক্রেডিট 1,000। স্যার কেন ক্রেডিট? নগদ যেদিকে বাট্টা সেদিকে। এখন আমার কাছ থেকে যে আগে একজন মানুষ 10,000 টাকা পেত, ও কি আর টাকা পাবে? পাবে না। তার দায়ের পরিমাণ কি বাড়ছে না কমছে? অবশ্যই কমে গেছে। দায় যখন বাড়ে তখন ক্রেডিট হয়, দায় কমলে ডেবিট হয়, ওই জন্য হচ্ছে পাওনাদার ডেবিট হয়েছে। বলতে গেলে জাবেদাটা হচ্ছে কি, পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে বোঝানোর জন্য। যদি ক্লাসটি তোমাদের বুঝতে সমস্যা হয়, শেষের দিকে এসে একটু সমস্যা হয়েছে, একবার ক্লাসটা বারবার থামিয়ে থামিয়ে আবার ক্লাস নেওয়া হয়েছে। যদি সমস্যা হয়, এটার উপর আরেকটা ভিডিও দেওয়া আছে অধ্যায়ের উপর, মানে জাস্ট এই জাবেদাগুলো আলোচনা করছিলাম, ওই ক্লাসটা করবা। আর এর মধ্যে কোনো সমস্যা থাকলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে বলবো, আমি চেষ্টা করবো তোমাকে বিষয়টা ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর তোমরা যারা হচ্ছে, একটু করে একটা বিষয় বলি, তোমরা তোমরা যারা সবগুলো ক্লাস নিতে চাও, অর্থাৎ একদম সিকোয়েন্স আকারে, তোমরা আমার এই কোর্সে ভর্তি হয়ে যাবা। আমাদের কোর্স ফি ছিল 2,000 টাকা, যেটা কোর্স সবার উদ্দেশ্যে মানে সবাই নিতে পারে মতো 499 টাকা করে দিয়েছি। এই নাম্বারে যোগাযোগ করবা, বিকাশে পেমেন্ট করবে, ভর্তি হয়ে যাবা। যদি ভালো লাগে আর কি, আর না হলে ফ্রি ক্লাসগুলো করবা। ভালো লাগলে ক্লাসটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।